আসসালামু আলাইকুম। পাশকুড়ি ম্যানেজমেন্ট অ্যান্টিবায়োটিকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব। তো চলো আর দেরি না করে আজকে আমাদের পড়াশোনা শুরু করে দেই। তো নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? সাধারণত নেতা যেটা করে, যেভাবে যে কোয়ালিটিস দিয়ে নেতা কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নেয়, সেটাই হচ্ছে নেতৃত্ব। এখন নেতা বিভিন্ন ধরনের ওয়ে ব্যবহার করে কর্মীদের থেকে কাজ আদায় করে নিতে পারে। যেমন নেতা বলতে পারে, আচ্ছা আমি যেটা বলবো এটাই শেষ কথা, তোমার কোনো করার কিছু নাই, বলার কিছু নাই, তুমি শুধু কাজ করবা। সেই ধরনের লিডারশিপকে আমরা কি বলি? অটোক্রেটিক লিডারশিপ বা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। আবার নেতা এমন হতে পারে, আচ্ছা কর্মীদের থেকে মতামত নিচ্ছে, তোমার কোনটা ভালো লাগে বলো, আমি দেখি এর থেকে যদি বেস্ট কোনো ওয়ে থাকে তোমাদের মতামত শুনবো, তো আমাদের মতামতের থেকে যদি কোনো ভালো মতামত পাই আমি সেটা গ্র্যান্ট করবো, আমি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। এই ধরনের কর্মীদের থেকে যখন সাজেশন নেয় তখন সেটাকে আমরা বলি গণতান্ত্রিক নেতৃত্ব। আবার এমনও হয় যে নেতা বলতেছে, ভাই তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমাকে জাস্ট কাজ ডেলিভার করো, যেমনে পারো করো, তোমার কোনো লিমিটেশনস নাই। যেহেতু তোমার কোনো লিমিটেশনস নাই, অর্থাৎ কোনো লাগাম নেই, সেই কারণে এই ধরনের নেতৃত্বকে আমরা বলি লাগামহীন নেতৃত্ব। তো চলো এই অধ্যায় থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে এবং কিভাবে আসতে পারে আমাদের অ্যান্টিবায়োটিক্সে দেখি। নেতৃত্ব হলো অন্যদের প্রভাবিত করার কৌশল। সো নেতৃত্ব মূলত কি? প্রভাবিত করার কৌশল, যা সাধারণ লক্ষ্য অর্জনের জন্য উদ্বুদ্ধ করে। নেতৃত্বের প্রকারভেদে আমরা দেখি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যেখানে নেতা সব সিদ্ধান্ত একা নেন এবং কর্মীদের উপর চাপিয়ে দেন। দেখো স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা যেটা বলবে সেটাই শেষ কথা, কর্মীর বলার কিচ্ছু নাই, নেতার ঠিক হোক ভুল হোক ওইটাই রাইট। সো কর্মীদের জাস্ট নেতার আদেশকে ফলো করতে হয়, এটাকে আমরা বলি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। সো স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের অবস্থা ঠিক কেমন থাকে? তারা কিন্তু সবসময় ভয়ে ভয়ে থাকে যে সিনিয়র আমাকে একটা কথা বলছে, আমার নেতা, সো তার কথা যদি আমি না শুনি আমার চাকরি এখানে শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় নট হয়ে যেতে পারে। সেই ধরনের ভয়ভীতি কাজ করে। এবার দেখো আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব, যেখানে নেতা কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এই ক্ষেত্রে যেহেতু কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, কর্মীরা মনে করে তাদের মতামতের একটা ভ্যালু আছে, অর্থাৎ এই ভ্যালুর জন্য তাদেরকে তারা প্রতিষ্ঠানের অংশ মনে করে। কর্মীরা নিজেদেরকে ওই প্রতিষ্ঠানের অংশ মনে করে, নট এ সার্ভেন্ট বা চাকর মনে করে না। এই কারণে গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব। এবার দেখো লাগামহীন নেতৃত্ব, যেখানে নেতা কর্মীদের পূর্ণ স্বাধীনতা দেন। তাহলে কর্মীদের পূর্ণ স্বাধীনতা, দেখো কর্মীদের পূর্ণ স্বাধীনতা কোন নেতৃত্বে দেওয়া হয়? যদি প্রশ্নে আসে কোন নেতৃত্বে কর্মীরা পূর্ণ স্বাধীনতা পান, তাহলে উত্তর কি? লাগামহীন নেতৃত্ব। উত্তরটা কি হবে? লাগামহীন নেতৃত্ব। এবার দেখো পিতৃসুলভ নেতৃত্ব। আচ্ছা পিতৃসুলভ অর্থাৎ পৈতৃসুলভ নেতৃত্ব শুনে বোঝা যাচ্ছে যে এখানে একটা পিতার মতো কোনো কানেকশন আছে, অর্থাৎ পিতা পুত্রের মতো কোনো একটা কানেকশন বিদ্যমান। পিতা যেমন সন্তানকে স্নেহ করেন আবার শাসনও করেন, পিতৃসুলভ নেতৃত্বেও কিন্তু বিষয়টা তেমনই। তুমি যখন ভালো কাজ করবা নেতা তোমাকে ইন্সপায়ার করবে, যখন কোনো খারাপ করবা ফল্ট করবা তখন নেতা তোমাকে আবার শাসনও করবে। সেইটা হচ্ছে আমাদের পৈতৃসুলভ বা পিতৃতান্ত্রিক নেতৃত্ব। এক্ষেত্রে দেখো কর্মীদেরকে সন্তানের মতো স্নেহ করেন আবার শাসনও করেন। নেতৃত্বের ভিত্তি। আচ্ছা নেতৃত্বের ভিত্তি কি? দেখো আমরা কি এটা জানি নেতৃত্বের ভিত্তি কি? একজন নেতা মূলত কি করেন? কর্মীদেরকে ইনফ্লুয়েন্স করেন, কনভিন্স করেন, তাদের প্রভাবিত করার চেষ্টা করেন। সো নেতৃত্বের অন্যতম একটা ভিত্তি হচ্ছে অধস্তন কর্মীদেরকে প্রভাবিত করার ক্ষমতা, অর্থাৎ প্রভাব, ইনফ্লুয়েন্স। আর আরেকটা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। এটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্বে, যে নেতা যেটা বলবেন সেটাই শেষ কথা, কর্মীর বলার কিচ্ছু নেই। সো এটাকে আমরা বলি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এবার দেখি আমাদের অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক নেতৃত্ব কি? পদের কারণে প্রাপ্ত ক্ষমতা, যেমন ম্যানেজার, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যে পদ যে হোল্ড করে তার যে ক্ষমতা সেটাকে বলা হয় হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। আর অনানুষ্ঠানিক নেতৃত্ব কি? ব্যক্তিগত সম্পর্কের কারণে, তোমার ব্যক্তিগত আচার ব্যবহারের কারণে তুমি যে নেতৃত্বের ক্ষমতা অর্জন করো সেটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। বিষয়টা কেমন? মনে করো তুমি একটা অফিসে চাকরি করো, তোমার অনেকজন সহকর্মী আছে, সো তুমি তাদেরকে কনভিন্স করতে পারো ভালো, সো তোমার কথা তারা শুনে, এক্ষেত্রে তোমার কিন্তু তাদের উপরে একটা নেতৃত্ব তৈরি হচ্ছে। সো এই ধরনের নেতৃত্বকে আমরা কি বলি? অনানুষ্ঠানিক নেতৃত্ব। সরাসরি কিন্তু তারা জানে না যে তুমি তাদের নেতা, কিন্তু তুমি তোমার কাজের মাধ্যমে প্রভাবিত করে ফেলেছো তাদেরকে। সো তারা এখন তোমার কথায়, তোমার পক্ষে কথা বলে, তোমার দ্বারা প্রভাবিত হয়। এই কারণে আমরা এটাকে বলি অনানুষ্ঠানিক নেতৃত্ব। এবার আসি আমাদের সম্মোহনী নেতৃত্ব বা ক্যারিশমেটিক লিডারশিপ। এটা কি? সোজা কথায় ক্রাশ খাওয়া। নেতার পার্সোনালিটি এমন হবে যে নেতাকে দেখে, নেতার পার্সোনালিটি দেখে, নেতার কথাবার্তা আচার ব্যবহার দেখে কর্মী এমনি ক্রাশ খেয়ে বসে আছে, নেতা যেটা বলতেছে সেই কাজটা সুন্দরভাবে করে দিচ্ছে। সো এটাই হচ্ছে
কারিশমেটিক লিডারশিপ বা সম্মোহনী নেতৃত্ব। এবার দেখো আমাদের নেতৃত্বের প্রধান কাজ হচ্ছে লক্ষ্য নির্ধারণ এবং কর্মীদের সমন্বয় আনা। আচ্ছা, একটা লিডারের গোল কি থাকে, যে সে একটা স্পেসিফিক প্রজেক্ট বাস্তবায়ন করবে এবং সেটার জন্য সে কর্মীদের থেকে কাজ আদায় করে নেবে, অর্থাৎ কর্মীদেরকে কাজ আদায় করে নেওয়া, তাদের মধ্যে সমন্বয় সাধন করা, সেটা হচ্ছে একজন নেতার গুণাবলী। একজন নেতার আরও কিছু গুণাবলী থাকা প্রয়োজন, যেমন ধৈর্য, দূরদর্শিতা এবং যোগাযোগের দক্ষতা। কর্মীদের আস্থা অর্জন হচ্ছে একজন সফল নেতার নেতৃত্বের চাবিকাঠি। তাহলে সফল নেতার নেতৃত্বের চাবিকাঠি কি? কর্মীদের আস্থা অর্জন। আমলাতান্ত্রিক নেতৃত্ব। আচ্ছা, আমলা শব্দটা শুনলেই আমরা কোন শব্দটা মনে পড়ে? যে নিয়ম কানুন, রেস্ট্রিকশনস, আইন, অনেক স্ট্রিক্ট কিছু। এটা হচ্ছে আমাদের আমলা শব্দের, বিউরোক্রেসি শব্দের অর্থ। তাহলে আমলাতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে এমন এক ধরনের নেতৃত্ব যেখানে আইন কানুন খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, যেখানে নেতা নিয়ম কানুনের কঠোর অনুসরণ করেন, অর্থাৎ আমার যে প্রতিষ্ঠানের নিয়ম কানুন আছে তার থেকে আমি এক চুলো বিচ্যুত হব না। এটাই হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। নেতার বুদ্ধিমত্তা, সাহস কর্মীদের প্রতিকূল সময়ে পথ দেখায়। নেতৃত্ব একটি সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আচ্ছা, কিভাবে এটা? নেতৃত্ব সামাজিক, যেহেতু সমাজের মানুষকে, অর্থাৎ আমার অধস্তনদেরকে আমি কন্ট্রোল করি, সো এটা একটা সামাজিক প্রক্রিয়া। মনস্তাত্ত্বিক কীভাবে? নেতার কাজ হচ্ছে কর্মীদের মেন্টালিটিকে হিট করা, কর্মীদেরকে প্রভাবিত করা, যেহেতু সে প্রভাবিত করে, মানসিকভাবে প্রভাবিত করে, সো এই জন্য এটা একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। দলীয় মনোবল বৃদ্ধিতে নেতার ভূমিকা প্রধান, ঠিক আছে। নির্দেশনার ঐক্য নেতৃত্বে, আচ্ছা দেখো, নির্দেশনার ঐক্য নেতৃত্বের একটি বিশেষ গুণ, অর্থাৎ নেতা যে নির্দেশই দেয় সেটা কিন্তু সে নির্দেশনার ঐক্য নীতি ফলো করে চলে। আধুনিক ব্যবস্থাপনায় গণতান্ত্রিক নেতৃত্ব সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কার্যকর। আর তাহলে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কার্যকর নেতৃত্ব কোনটা? গণতান্ত্রিক নেতৃত্ব। আবার বলো, যে সবচেয়ে বেশি কার্যকরী এবং জনপ্রিয় নেতৃত্ব কোনটা? গণতান্ত্রিক নেতৃত্ব। নেতৃত্বহীন প্রতিষ্ঠান হচ্ছে দিগ্ভ্রান্ত জাহাজের মতো। আচ্ছা, একটা জাহাজে যদি নাবিক না থাকে তাহলে সেই জাহাজটাকে চালাবে কে? দেখো, স্রোতের আশায় যদি স্রোতের অনুকূলে ছেড়ে দাও, স্রোত যেদিকে নিয়ে যাবে জাহাজ তো সেদিকে যাবে। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি ঠিক তেমনই, অর্থাৎ একজন ক্যাপ্টেন বা একজন নেতা যদি না থাকে তাহলে হচ্ছে কর্মীরা বিচ্ছিন্নভাবে কাজ করে, অথবা নেতা আছে কিন্তু তার লিডারশিপ স্কিল ভালো না, তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মীরা বিচ্ছিন্নভাবে কাজ করবে। আলটিমেটলি তাদের যে কি গোল সেটা অ্যাটেইন করা সঠিকভাবে সম্ভব হবে না। চলে দেখি অধ্যায় থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছে। আমরা দেখতে পাচ্ছি স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের অবস্থা কেমন হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, নেতা যা বলবে সেটাই শেষ কথা, আমার বলার কিচ্ছু নাই, তো আমি সবসময় কেমন থাকি? ভীত সন্ত্রস্ত। দেখো, যন্ত্রের মতো গভীর বা ভীত। তো আমাদের শিটে দেখবা এই অধ্যায় থেকে আমাদের 15টা এমসিকিউ দেওয়া আছে এবং 20টা অ্যান্টিবায়োটিক্স দেওয়া আছে। অ্যান্টিবায়োটিক্স তো আমি পড়িয়েই দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে ওই শিটের এমসিকিউগুলো সলভ করা। ওইগুলো যদি তোমরা নিচের ব্যাখ্যা সহ প্রপারলি সলভ করতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা এই অধ্যায়ের থেকে থাকবে না, এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক তোমরা খুব ফ্লুয়েন্টলি অ্যান্সার করতে পারবে। সো দ্যাটস অল ফর দিস ক্লাস। থ্যাংক ইউ।